এক্সক্লুসিভ কেমিস্ট্রি কোর্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা এবং রাসায়নিক গণনার দ্বিতীয় ক্লাসটি নিয়ে এসেছি। করোনাকালের এই দুর্যোগ মুহূর্তে আমরা শিক্ষার্থীদের জন্য কিছু করার এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি শিক্ষার্থীদের কিছুটা উপকার হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ক্লাসটি ফেসবুকে বেশি বেশি শেয়ার করে দিন, এতে হয়তো অন্য কোনো শিক্ষার্থীর উপকার হতে পারে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি অরূপ দাস, সহকারী শিক্ষক, সোনাপুর উচ্চ বিদ্যালয়। আমরা গত ক্লাসে রসায়নের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা মূল সম্পর্কে ধারণা পেয়েছিলাম, অ্যাভোগাড্রোর সংখ্যা ধারণা পেয়েছিলাম এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের আর নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে এই নতুন বিষয়ের মধ্যে আমাদের পুরাতন কিছু বিষয় চলে আসবে। তো সেখানে আমরা এই ক্লাস শেষে আমরা প্রতীক কি তা বলতে পারবো। তারপর আমরা এই ক্লাসটি শেষে আমরা আণবিক এবং স্থূল সংকেত ব্যাখ্যা করতে পারবো। তাছাড়া আমরা আণবিক এবং স্থূল সংকেতের যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো নির্ণয় করতে পারবো। প্রতীক কাকে বলে? প্রতীক কাকে বলে আমাদের বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে কোনো মৌলকে বা মৌলিক পদার্থকে প্রকাশ করার পদ্ধতিকে প্রতীক বলে। আমি আবার বলছি, কোনো মৌলকে বা মৌলিক পদার্থকে প্রকাশ করার পদ্ধতিকে প্রতীক বলে। এখন এই লাইনের মধ্যে মৌলকে বা মৌলিক পদার্থকে, এই যে আন্ডারলাইন করা হচ্ছে যে অংশটুকু, মৌলকে বা মৌলিক পদার্থকে, এই অংশটুকুকে যদি আমি আলাদা করে নিয়ে আসি, তাহলে এই লাইনটার মধ্যেই কিন্তু এই প্রতীকের সমস্ত বিষয় লুকায়িত আছে। প্রতীক হবে মৌলের ক্ষেত্রে, অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষেত্রে। মৌলকে বা মৌলিক পদার্থ, অতি প্রাচীন কালে যখন বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ আবিষ্কৃত হওয়া শুরু হলো, তখন মানুষ এই সমস্ত মৌলিক পদার্থকে কিন্তু এইভাবে অক্সিজেনকে অ যেভাবে আমরা লিখি, হাইড্রোজেনকে এইচ দ্বারা যেভাবে লিখি, এইভাবে কিন্তু প্রকাশ করত না। তারা এই ধরনের বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্নের সাহায্যে কিন্তু মৌলিক পদার্থগুলোকে প্রকাশ করত। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক সাংকেতিক চিহ্ন দ্বারা এগুলিকে প্রকাশ করত। যেমন আমি এই ছবিটা দিকে একটু লক্ষ্য করি সবাই। এখানে এই ছবির মধ্যে অনেকগুলো মৌলিক পদার্থ আছে। তৎকালীন সময়ে যে সমস্ত মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল, সেই মৌলিক পদার্থগুলোর মধ্যে প্রথম যে মৌলটা আছে, সবাই একটু লক্ষ্য করো। এই মৌলটাকে যদি আমি আলাদা করে নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে একটা বৃত্তের মধ্যে কেন্দ্রের মধ্যে একটি বিন্দু দেওয়া আছে। এটাকে প্রকাশ করা হতো হাইড্রোজেন। ঠিক আছে, এইভাবে হাইড্রোজেন প্রকাশ করা হতো। তারপর এই মৌলটার দিকে লক্ষ্য করো, এটা হচ্ছে কার্বন। ঠিক আছে, এটা একটা বৃত্তের ভিতরের অংশটুকু কালো করা ছিল, এটাকে কার্বন বলা হতো। এভাবে সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হতো। তারপর ম্যাগনেসিয়ামকে এইভাবে প্রকাশ করা হতো। ঠিক আছে, এটাকে ম্যাগনেসিয়াম বলা হতো। তারপর মার্কিউরি, এটাকে মার্কিউরি দ্বারা এই বৃত্তের মধ্যে বিন্দু 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 বিন্দু, এটা হচ্ছে মার্কিউরি বা পারদ। ঠিক আছে, কিন্তু সমস্যা বেড়ে যায় যখন দেখা যায় মৌলিক পদার্থের সংখ্যা দিন দিন যখন বাড়তেই থাকে, অর্থাৎ অসংখ্য মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়ে যায়, তখন সাংকেতিক চিহ্নের পরিমাণ বেড়ে যায়। তখন মানুষ এত সাংকেতিক চিহ্ন মনে রাখতে পারে না। তখন ত্রাতারূপে আবির্ভূত হন সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস। উনি 1811 সালে একটি তত্ত্ব প্রস্তাব করেন, প্রতীকের জন্য একটি সংজ্ঞা প্রস্তাব করে। তিনি বলেন যে কোনো মৌলের
পূর্ণ যে নাম হবে সেই নামের যে সংক্ষিপ্ত রূপ হবে সেই সংক্ষিপ্ত রূপটাই হবে প্রতীক। কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত যে রূপ সেটাই হবে প্রতীক। এটা বার্জেলিয়াস বলেছিলেন। যেমন আমরা যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H। আমরা যদি বলি অক্সিজেন, অক্সিজেনের প্রতীক হচ্ছে O। আমরা যদি বলি নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N। এখন প্রতীক লেখার কিছু নিয়ম রয়েছে, আমরা সেই নিয়মগুলো জানি, আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছি। প্রতীক লেখার নিয়মের মধ্যে 3টি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর যে নিয়মটা আছে সেই নিয়মটা এখন আমরা সবাই জানি। 1 নম্বর নিয়মটা হচ্ছে মৌলের ইংরেজি নামের প্রথম যে অক্ষরটা থাকবে সেইটাই হবে তার প্রতীক। যেমন আমি যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেনের বা ইংরেজি বানানটা হচ্ছে এইরকম HYDROGEN। অর্থাৎ এই মৌলের প্রথম ইংরেজি অক্ষরটা হচ্ছে H, সুতরাং তার প্রতীক হবে সংজ্ঞা অনুসারে, নিয়ম অনুসারে H। তারপর হচ্ছে অক্সিজেন, বানানটা হচ্ছে এরকম, প্রথম যে অক্ষরটা সেটা হচ্ছে O, তার প্রতীক হচ্ছে O। তারপর হচ্ছে সালফার, SULFER, সালফার, তার যে প্রতীক সেটা হবে S। ঠিক আছে। 2 নম্বর যে নিয়মটা সেই নিয়মটা একটু ডিফারেন্ট, এটা একটু মজার বিষয়। কিভাবে? 2 নম্বর নিয়মে একটু লক্ষ্য করো, কিছু কিছু মৌলিক পদার্থ আছে যে সমস্ত মৌলিক পদার্থের প্রথম অক্ষর একই ধরনের। ঠিক আছে। যেমন আমি যদি কিছু মৌলিক পদার্থের 4টা মৌলিক পদার্থ লিখলাম, যেমন কার্বন, ক্যালসিয়াম, তারপর হচ্ছে ক্যাডমিয়াম, ক্লোরিন, এই সমস্ত মৌলের প্রথম অক্ষরগুলো কিন্তু সি। এখন এই 4টি মৌলিক, মানে আমি শুধু 4টি মৌল দিয়ে উদাহরণ দিচ্ছি, এরকম আরো অসংখ্য মৌলিক পদার্থ আছে যেগুলোর প্রথম অক্ষর একই ধরনের। তাদের বেলায় সকল মৌলিক পদার্থকে কি প্রতীক সি হবে? না। তখন বিজ্ঞানীরা প্রস্তাব করলেন যে পৃথিবীতে শুধু সি যদি লেখা হয় তাহলে সেইটা সকল কার্বনকে বোঝানো হবে। ঠিক আছে। তারপর বলা হলো যে তারপরে যে মৌলগুলা হবে তাদের বেলায় তার প্রথম অক্ষর সি ঠিক থাকবে, তারপর যে শব্দটার উপর গিয়ে বেশি উচ্চারণের বেলায় বেশি প্রেসার পড়ে সেই অক্ষরটা নিতে হবে। যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়াম, তাহলে CA, কে, তাহলে ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে CA। ক্যাডমিয়াম, ক্যাড, তাহলে দেখা যাচ্ছে সি এর পরে ডি তে গিয়ে বেশি প্রেসার পড়ছে, তাহলে ক্যাডমিয়ামের প্রতীক হচ্ছে CD। ঠিক আছে। এভাবে ক্লোরিন, দেখা যাচ্ছে সি এর উচ্চারণের পর এল এর উপরে বেশি প্রেসার পড়ছে, তাহলে ক্লোরিন, Cl। এভাবে বোরন, বেরিলিয়াম, ব্রোমিন প্রত্যেকেরই কিন্তু ওই একই নিয়ম অনুসরণ করছে, অর্থাৎ প্রথম অক্ষর ঠিক রেখে পরবর্তী যে ওয়ার্ডটার উপরে বেশি পরিমাণ প্রেসার পরে উচ্চারণ করতে গিয়ে সেই অক্ষরটা নিতে হয়। আচ্ছা, তারপর 3 নম্বর যে নিয়মটা, 3 নম্বর নিয়মটা একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে মৌলের বেলায় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে লাতিন কিছু শব্দ সোজাসুজি চলে এসেছে, যাদের ইংরেজি বানান এক ধরনের কিন্তু তাদের প্রতীক কিন্তু ওই ল্যাটিন যে শব্দটা থেকে এসেছে সেই শব্দের প্রথম অক্ষর বা প্রথম 2টি আদি অক্ষর। এখন আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন সোডিয়াম, ইংরেজি বানানটা হচ্ছে SODIUM, সোডিয়াম। তাহলে নিয়ম মতে তার প্রতীক হওয়ার কথা ছিল S, কিন্তু আসলে তার এই সোডিয়ামটা এসেছে ল্যাটিন শব্দ নেট্রিয়াম থেকে। ঠিক আছে। নেট্রিয়ামের এটাই হচ্ছে তার প্রতীক। এরকম পটাশিয়াম, বানানটা হচ্ছে POTTASIUM, নিয়মে হয় P হওয়ার কথা ছিল, কিন্তু এটা KALIUM, এটা হচ্ছে তার ল্যাটিন শব্দ। কে এটাই যেহেতু, সুতরাং কে শুধু হবে তার এখানে প্রতীক। এভাবে আয়রন, এখানে ফারাম থেকে এসেছে, তাহলে Fe। কপার,
কপার ইংরেজি বানান COPPER কপার, কিন্তু তার ল্যাটিন শব্দ কিপ্রাম, CU থেকে প্রতীকটা হবে CU। এরকম প্রতীক লেখার বিষয়। এখন আমি কেন প্রতীক পড়িয়েছি, কারণ আমরা যখন পরের বিষয়টাতে যাব তখন প্রতীকটা কাজে আসবে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংকেত। তাই সংকেত কি? সংকেত হচ্ছে অণুকে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলে। অণুকে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলা হয়। অণু কার বেলায় হয়? অণু সাধারণত আমরা জানি যৌগিক পদার্থের বেলায় অণু হয়, তবে মৌলিক পদার্থের বেলায়ও অণু হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলা হচ্ছে। ঠিক আছে, কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলা হয়। যেমন আমরা যদি বলি একটা মৌলিক পদার্থ অক্সিজেন, অক্সিজেনের যে সংকেত সেটা হবে O2 অণু। ঠিক আছে, আর নাইট্রোজেন তার যে সংকেত হবে সেটা হবে অণু, যেটা সেটা হচ্ছে N2। N2 কেন হচ্ছে? কারণ বা O2 কেন হচ্ছে? কারণ দুটি পরমাণু মিলে অণু হয়, সেটা আমরা জানি। ঠিক আছে, এখন যৌগিক পদার্থের বেলায় যেমন একটা যৌগিক পদার্থ যদি বলি আমরা, যেমন পানি H2O, তার অণু হবে H2O। ঠিক আছে, পানি। কার্বন ডাই অক্সাইড CO2। ঠিক আছে, এখন এই যে H2O বা CO2, এই যে এগুলো হচ্ছে কিন্তু সংকেত। ঠিক আছে, O2 সংকেত, N2 সংকেত, অর্থাৎ অণু আকারে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে সংকেত। এখন মৌলিক এবং যৌগিক পদার্থের অণু আকারে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে সংকেত। কিন্তু শুধু মৌলিক পদার্থকে যদি প্রকাশ করা হয় তখন কিন্তু সংকেত থাকে না, তখন সেটা হয়ে যায় প্রতীক। ঠিক আছে, অর্থাৎ যেমন হাইড্রোজেনকে শুধু যদি আমরা লিখি, শুধু হাইড্রোজেন H লিখি, তখন কিন্তু সেটা হয়ে যাবে প্রতীক। কিন্তু H2 যখন হয়ে যাবে তখন কিন্তু সেইটার প্রতীক থাকছে না, অর্থাৎ হাইড্রোজেনের প্রতীক হচ্ছে না, সেইটা হয়ে যাচ্ছে হাইড্রোজেনের সংকেত। মনে রাখতে হবে, সংকেত যে কথা আণবিক সংকেত একই কথা, এবং আণবিক সংকেত যে কথা রাসায়নিক সংকেত একই কথা। অর্থাৎ সংকেত, আণবিক সংকেত এবং রাসায়নিক সংকেত একই বিষয়। অনেকে গোলমাল লাগিয়ে ফেলতে পারে। সংকেত, আণবিক সংকেত এবং রাসায়নিক সংকেত একই বিষয়। কোন যৌগে অবস্থিত প্রতিটি মৌলের, আমি আবার বলছি, কোন যৌগে, যেমন H2O একটা যৌগ, কোন যৌগে অবস্থিত প্রতিটি মৌলে, তাহলে পানিতে কয়টা মৌল আছে? হাইড্রোজেন এবং অক্সিজেন। প্রতিটি মৌলের, হাইড্রোজেন, অক্সিজেন, প্রতিটি মৌলের পরমাণুগুলোর প্রকৃত সংখ্যাকে প্রতীকের সাহায্যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকে আণবিক সংকেত বলে। যেমন আমি যদি বলি সালফুরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিডের যে সংকেত সেটা হচ্ছে H2SO4। এখন উপরের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাতে বলছে কোন যৌগে অবস্থিত প্রতিটি মৌলের, তাহলে সালফুরিক অ্যাসিডে মৌল রয়েছে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। ঠিক আছে, এখন সেই মৌলের পরমাণুগুলোর প্রকৃত সংখ্যা কতটি? যেমন সালফুরিক অ্যাসিডে এই যে সালফুরিক H2SO4, এই H2SO4 এ হাইড্রোজেন কতটি আছে? দুটি। সালফার কতটি আছে? একটি। অক্সিজেন কতটি আছে? চারটি। অর্থাৎ পরমাণুগুলোর প্রকৃত সংখ্যাকে প্রতীকের সাহায্যে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে আণবিক সংকেত। গ্লুকোজ, গ্লুকোজের C6H12O6, এখানে কয়টি মৌল আছে? কার্বন আছে। ঠিক আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। সেই কার্বন কয়টা আছে? 6টা। হাইড্রোজেন কয়টা আছে? 12টা। অক্সিজেন কয়টা আছে? 6টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজের বা সালফুরিক অ্যাসিডের প্রকৃত সংখ্যা, পরমাণুর প্রকৃত সংখ্যাটা জানতে পারছি আণবিক সংকেতের সাহায্যে।
আণবিক সংকেতের সাহায্যে আমরা মৌলের যৌগের মধ্যে কতটি পরমাণু আছে এবং সেই পরমাণুগুলোর কতটি পরমাণু রয়েছে সেই সংখ্যাটা আমরা জানতে পারি, প্রকৃত সংখ্যাটা আমরা জানতে পারি আণবিক সংকেতের সাহায্যে। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেতের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যে সংকেত যৌগের অণুতে অবস্থিত বিভিন্ন মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা না বুঝিয়ে, আণবিক সংকেত যেভাবে প্রকৃত সংখ্যা বোঝায়, স্থূল সংকেত সেভাবে প্রকৃত সংখ্যাটা বুঝাবে না বুঝিয়ে কেবলমাত্র তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করবে। ঠিক আছে, তাকে বলা হচ্ছে স্থূল সংকেত। যেমন বেনজিনের যে সংখ্যা সেটা হচ্ছে C6H6। এখন এই C6H6 এ আমরা দেখতে পাচ্ছি কার্বনে 6টা এবং হাইড্রোজেন 6টা। এখন এই কার্বন 6টা এবং হাইড্রোজেন 6টা এবং উভয়টাতেই 6টা আছে। বলছে কি সংকেতে যে প্রকৃত সংখ্যা না বুঝিয়ে কেবলমাত্র তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত মানে ভাগ, উভয়টাকে ভাগ করা যায় এমন একটা সংখ্যা বলো। কার্বনকেও ভাগ করা যায় সংখ্যা, যে সংখ্যাটা হচ্ছে 6 এবং হাইড্রোজেনের সংখ্যা 6, উভয়টাকে ভাগ করা যায়। তাহলে দেখা যাচ্ছে উভয়টাকেই 6 দ্বারা ভাগ করা যাচ্ছে। 6 দ্বারা ভাগ করলে CH হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বেনজিনের স্থূল সংকেত হচ্ছে CH, কিন্তু তার আণবিক সংকেত হচ্ছে C6H6। ঠিক তদ্রূপ হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, উভয়টাতে 2 আছে। এখন তুমি 2 দ্বারা ভাগ করে দাও, 2 দ্বারা ভাগ করে দিলে শুধু দেখা যাচ্ছে OH হচ্ছে। তাহলে OH হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেত। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি বলি CH হচ্ছে বেনজিনের স্থূল সংকেত, তাহলে আসলে কিন্তু CH-টা বেনজিনের স্থূল সংকেত। সেখানে কতটা পরমাণু আছে সেই প্রকৃত সংখ্যাটা আমরা জানতে পারছি না। প্রকৃত সংখ্যা জানতে গেলে আমাদের আণবিক সংখ্যা যেতে হবে। যেমন C6H6, এখানে কার্বন কয়টা? 6টা, হাইড্রোজেন কয়টা? 6টা। এই সংখ্যাটা আমরা জানতে পারছি। গ্লুকোজ C6H12O6, এই তিনটার মধ্যে আমরা 6 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে কার্বনে কোনো একটা কার্বন থাকবে, হাইড্রোজেন 6 দুগুণা 12 2 এবং অক্সিজেন 1। ঠিক আছে, এখন স্থূল সংকেত ও আণবিক সংকেতের পার্থক্য কি? স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পরমাণু সংখ্যার অনুপাত বোঝায় স্থূল সংকেত, প্রকৃত সংখ্যা বোঝায় না। কিন্তু আণবিক সংকেত যৌগের মধ্যে কতটি পরমাণু আছে, মৌলের কতটি পরমাণু আছে তার প্রকৃত সংখ্যাটা বোঝায়। আর স্থূল সংকেত কখনো কখনো আণবিক সংকেতের সমান হয়। যেমন পানি H2O, পানির আণবিক সংকেত H2O, স্থূল সংকেত H2O, অর্থাৎ স্থূল সংকেত যা আণবিক সংকেত তা। ঠিক আছে, সর্বদাই স্থূল সংকেতের সমান হতে পারে বা তার সরল গুণিতকের সমান হয় আণবিক সংকেত। আর স্থূল সংকেত একাধিক যৌগের জন্য একই স্থূল সংকেত হতে পারে। যেমন আমি একটা জিনিস, যেমন বেনজিনের দেখিয়েছিলাম স্থূল সংকেত CH। ঠিক আছে, আবার C2H2, এখানে 2 দ্বারা ভাগ করে দিলে CH হচ্ছে স্থূল সংকেত। তাহলে এই উভয় মৌলের আণবিক সংকেত ভিন্ন, স্থূল সংকেত একই। কিন্তু আণবিক সংকেত সবসময় একটি যৌগের জন্য একটি আণবিক সংকেত একটাই। ঠিক আছে, অন্য কোনো আণবিক সংকেত হতে পারবে না। আচ্ছা, তো আজকে এতটুকুই তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম। পর্যায় সারণীর 1 থেকে 6টি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলিক পদার্থগুলোর প্রতীকগুলো খাতায় 3 বার করে লিখে রাখবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে করোনাকালের এই সময় তোমরা বেশি বেশি করে পড়াশোনা করো এবং যথাসাধ্য বাড়িতে থাকার চেষ্টা করো এবং সেফলি থাকো, ভালো থেকো। ধন্যবাদ।